তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিং কারেন্ট পার্ট 3। অর্থাৎ এখানে আমরা পিওর, আগের ক্লাসে আমরা এটা করেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তো এখানে আমরা দেখব সিরিজ কানেকশন। আমাদের সিলেবাসে সিরিজ কানেকশন গুলোই আছে। সিরিজে যদি একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করা হয়, অর্থাৎ সিরিজ এলআর সার্কিট, আরেকটা ক্ষেত্রে দেখবো যে সিরিজ সিআর সার্কিট, অর্থাৎ ক্যাপাসিটেন্স এন্ড রেজিস্ট্যান্স। তো এই দুটো আমাদের সিলেবাসে আছে, তো এটা নিয়ে আলোচনা করবো আজকে। আর পাওয়ার সম্পর্কে জানবো যে অ্যাভারেজ পাওয়ার কি করে ফাইন্ড আউট করা হয়, তার যে একটা এক্সপ্রেশন আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে আমাদের, যে সিরিজ এল আর সার্কিট। তো সিরিজ এল আর সার্কিটের ক্ষেত্রে সিরিজ এল আর সার্কিট উইথ অল্টারনেটিং কারেন্ট। তো এখানে বলতে চাইছে দেখো যে এখানে কি হয়, একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স, এই দুটোকে, একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্স হচ্ছে আর আর একটা ইন্ডাক্টর যার ইন্ডাকটেন্স হচ্ছে এল, তাদেরকে কানেক্টেড করা হয় ইন সিরিজ। তাদেরকে একটা সিরিজে কানেক্ট করা হচ্ছে উইথ এ এসি সোর্স, ঠিক আছে। তো এইখানে আমি ধরে নিলাম কোন একটা ইনস্ট্যান্ট অফ টাইমে কারেন্টের ইকুয়েশন হচ্ছে I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। কারেন্টের এক্সপ্রেশন কি ধরলাম, I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। তার মানে এই যে এসি সোর্স থেকে যে কারেন্টটা সাপোজ এই ডাইরেকশন হয়ে যাচ্ছে, আমি ধরলাম এরকম ডাইরেকশন, ক্লকওয়াইজ ডাইরেকশন এইভাবে গিয়ে আসছে। তার মানে এই কারেন্টটা যখন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে, তখন একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গেলে একটা পোটেনশিয়াল ড্রপ হবে। তো সেই পোটেনশিয়াল ড্রপটা আমি ধরলাম ভিআর। আর ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন একটা ইন্ডাক্টরের জন্য একটা পোটেনশিয়ালের ড্রপ হবে, সেটা হচ্ছে ভিএল। তো এখন একটু ভালো করে ভেবে দেখো যে যখন আমরা পিওর রেজিস্ট্যান্স সার্কিট করেছিলাম, তখন আমরা দেখেছিলাম কি, যে কারেন্টের সাথে পোটেনশিয়াল সেম ফেজে থাকে। যখন আমরা পিওর রেজিস্ট্যান্স সার্কিট পড়েছিলাম, যে কারেন্টের সাথে পোটেনশিয়াল ফর পিওর রেজিস্ট্যান্স সার্কিট, মানে আর এর ক্ষেত্রে কারেন্ট আর পোটেনশিয়াল আর ইন সেম ফেজ। কিন্তু ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যখন পিওর ইন্ডাকটিভ সার্কিট পড়েছিলাম, তো তখন আমরা এটা দেখেছিলাম যে কারেন্ট আর পোটেনশিয়াল 90 ডিগ্রি একটা ফেজ ডিফারেন্স থাকছে। কারেন্ট ল্যাগ করে, মানে কারেন্ট পিছিয়ে থাকে কার থেকে না, পোটেনশিয়ালের থেকে। কারেন্ট পোটেনশিয়ালের থেকে 90 ডিগ্রি ল্যাগ করছে বা 90 ডিগ্রি পিছিয়ে থাকছে। তো এটা আমরা পড়েছিলাম। তো এখন এখানে কি রয়েছে, দুটোর কম্বিনেশন রয়েছে। দুটোর কম্বিনেশনে আমরা এটাকে কিরকম লিখতে পারি, দেখো ভি আর যেটা অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, আমরা এটা বলতে পারি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, ভি আর টি যদি আমি বলি, তার এক্সপ্রেশন আমরা এরকম লিখতে পারি, ভি নট যেটা কিনা পিক ভ্যালু, ভি নট আর লিখলাম। আর মানে হচ্ছে ফর পিওর রেজিস্ট্যান্স। আমরা যদি শুধু রেজিস্ট্যান্সের কথা ভাবি, তার মানে এর জন্য পোটেনশিয়াল কত হবে, কারেন্টের সাথে সেম ফেজে থাকবে, তার মানে ভি নট আর ইনটু সাইন ওমেগা টি। এখানে যেহেতু কারেন্ট আছে আই নট সাইন ওমেগা টি, এখানে রেজিস্ট্যান্সের জন্য ভি আর টি যেটা হবে সেটা হচ্ছে ভি নট আর সাইন ওমেগা টি থাকবে, কেননা সেম ফেজে থাকছে। পিওর রেজিস্ট্যান্স সার্কিট কারেন্টের সাথে সেম ফেজ, তো সেই কারণে রেজিস্ট্যান্স সার্কিটের জন্য মানে জাস্ট এর জন্য ভিআর টি এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি তে, এটা আমরা লিখতে পারলাম ভি নট আর সাইন ওমেগা টি, যেখানে ভি নট আর হচ্ছে পিক ভ্যালু। ঠিক সিমিলারলি আমরা এটা লিখতে পারি ভিএল টি ইকুয়াল টু ইন্ডাক্টর সার্কিট যার ইন্ডাকটেন্স একটা রয়েছে, তো সেটার জন্য আমরা এরকম যদি লিখি, পিক ভ্যালুটা সাপোজ ভি নট এল দিয়ে ডিনোট করলাম, সাইন অফ, এখানে এক্সপ্রেশন কি হবে, ওমেগা টি মাইনাস পাই হবে না প্লাস, মানে মাইনাস পাই বাই টু হবে না প্লাস পাই বাই টু হবে। দেখো পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কারেন্ট ল্যাগ করবে 90 ডিগ্রি, পোটেনশিয়ালের থেকে কারেন্ট ল্যাগ করবে 90 ডিগ্রি, বা ঘুরিয়ে বলতে গেলে পোটেনশিয়াল লিড করবে 90 ডিগ্রি। তার মানে কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে আই নট সাইন ওমেগা টি, তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হবে, ওমেগা টি প্লাস পাই বাই টু, ভি নট এল সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু হয়ে যাচ্ছে আমার কিসের এক্সপ্রেশন, ভিএলটি, যেটা মানে ফর ইন্ডাকটেন্সের জন্য পোটেনশিয়াল এটা, আর রেজিস্ট্যান্সের জন্য সেম ফেজ থাকছে কারেন্টের সাথে, কিন্তু এখানে কারেন্ট পিছিয়ে থাকছে 90 ডিগ্রি, বা বলতে পারি পোটেনশিয়াল 90 ডিগ্রি লিড করছে কারেন্টের থেকে। তাহলে এই দুটো আমরা এক্সপ্রেশন পেলাম। তাহলে এখন দেখো আমরা এখানে কি বলতে পারি, ফর পিওর ইন্ডাকটেন্সের জন্য আর পিওর রেজিস্ট্যান্সের জন্য আমরা যে ইকুয়েশন গুলো পেলাম সেটাকে মিক্সড করে দিলে, এখন মিক্সড করলে এখানে জিনিসটা কিরকম থাকছে, ফর পিওর রেজিস্ট্যান্স সার্কিট যখন আমরা যদি কারেন্ট এই ডাইরেকশনে ধরি, দেখো পিওর রেজিস্ট্যান্স সার্কিট যেটা ছিল
কারেন্ট এই ডাইরেকশনে হলে আমরা বলতাম যে পোটেনশিয়ালও এই দিকে থাকবে। যদি পিওর রেজিস্ট্যান্স সার্কিট হয়, তার মানে আমি যদি পিক ভ্যালুটাকে নিয়ে ভাবি কারেন্ট এই ডাইরেকশনে, তার মানে রেজিস্ট্যান্সের মানে কারেন্টের পিক ভ্যালু যদি আমি ধরে নিই কারেন্টের পিক ভ্যালু এই ডাইরেকশনে আছে, তার মানে পিওর রেজিস্ট্যান্স সার্কিটের পোটেনশিয়ালও সেম ডাইরেকশনে থাকবে। আর এই ডাইরেকশনটা হয়ে যাচ্ছে কি ভি নট এল। ভি নট এলটা হচ্ছে এর ডাইরেকশন, মানে আমরা কারেন্টের রেসপেক্টে ইন্ডাকটেন্স সার্কিটের ক্ষেত্রে ভি নট এল কি হয় 90 ডিগ্রি এগিয়ে থাকে। কিন্তু আমাকে তাহলে কি নিতে হবে, এখানে ভি নট আরও আছে, ভি নট এলও আছে। দেখো আই নট এর সাথে ভি নট আর, মানে যদি আমি শুধু রেজিস্ট্যান্সটাকে কনসিডার করি পিক ভ্যালুটা, তাহলে আমার দুজনে সেম ডাইরেকশনে থাকছে। কারেন্ট এদিকে গেলে পোটেনশিয়ালও রেজিস্ট্যান্সের জন্য এই ডাইরেকশনে যাচ্ছে। এখন দেখো কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল 90 ডিগ্রি এগিয়ে থাকছে কার ক্ষেত্রে, ফর ইন্ডাকটেন্স সার্কিটের ক্ষেত্রে। তার মানে কারেন্ট এদিকে গেলে পোটেনশিয়াল 90 ডিগ্রি থাকবে উপর দিকে। কিন্তু আমাকে এদের কম্বিনেশন এফেক্টটা নিতে হবে, তার জন্য আমাদের ভেক্টর ইউজ করতে পারি আমরা এখান থেকে। দেখো এটাকে আমরা বলতে পারি ভি নট। এই ভি নট এর ভ্যালুটা কত হবে, ভি নট এর ভ্যালুটা হচ্ছে দুজনের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে ভেক্টর এবি যদি 90 ডিগ্রিতে থাকে আমরা কি লিখতে পারি, আমরা ডাইরেক্টলি লিখতে পারি এখানে ভি নট স্কোয়ার ইকুয়াল টু ভি নট আর এ স্কোয়ার প্লাস ভি নট এল এর স্কোয়ার। therefore we can write v naught equal to root under v naught r a square plus v naught l এর স্কোয়ার, এটা লিখতে পারি। এখন v naught r এর ভ্যালু কত, v naught l এর ভ্যালু কত, সেটা জানলেই আমরা ভ্যালুটা পুট করে দিলেই হবে। তো দেখো এখন হচ্ছে আমাদের ফর, আমরা নরমালি কি জানি i naught সমান হচ্ছে v naught by r। এটা কার জন্য, ফর পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য। i naught হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট that equal to v naught r by r। তাহলে আমরা এখানে কি বলতে পারি, v naught r equal to i naught r, এটাকে এক নম্বর ইকুয়েশন দিতে পারি। সিমিলারলি আমরা যখন পিওর ইন্ডাকটিভ সার্কিট পড়েছিলাম তার ক্ষেত্রে i naught পিক ভ্যালু অফ কারেন্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, v naught l বাই ওখানে কি ছিল xl ছিল, ওখানে কি ছিল xl ছিল, রেজিস্ট্যান্সের মতোই। দেখো পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম i naught সমান v naught l বাই xl। XL টা ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স, কিন্তু এর নাম কি ছিল, XL ইকুয়াল টু কি ছিল, রিঅ্যাকট্যান্স ছিল, রিঅ্যাকট্যান্স ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট। ঠিক আছে, XL ইকুয়াল টু কি রিঅ্যাকট্যান্স ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট। তার মানে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, আর XL ইকুয়াল টু আমাদের ভ্যালুটাও আমরা জানি, XL ইকুয়াল টু কত হয় ওমেগা L। তাহলে এখন দেখো XL এর ভ্যালু এখানে বসানোর দরকার নেই, আমরা V naught L টাকে চাইছি, V naught L ইকুয়াল টু কত হবে I naught ইনটু XL। তাহলে এই যে এখানে আমরা পেলাম v naught r এর ভ্যালু, v naught l এর ভ্যালু, এই দুটোকে নিয়ে এখানে পুট করে দাও। তাহলে আমরা v naught সমান কত পাচ্ছি, রুট আন্ডার অফ i naught স্কয়ার r স্কয়ার প্লাস i naught স্কয়ার xl স্কয়ার। তার মানে আমরা পেয়ে যাচ্ছি v naught সমান i naught টা কমন নিয়ে i naught স্কয়ার r স্কয়ার প্লাস xl স্কয়ার এর রুট, তার মানে v naught সমান i naught রুট আন্ডার অফ r স্কয়ার প্লাস xl স্কয়ার। তো এটা কার মতো দেখতে, v ইকুয়াল টু i r না, দেখো এটা কার মতো দেখতে, v ইকুয়াল টু আই আর, তার মানে এটা v এটা i, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্সের মতো, এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্সের মতো। তো এটা রেজিস্ট্যান্সের মতো, ঠিক আছে, এরও এসআই ইউনিট হচ্ছে ওহম। এই কোয়ান্টিটিটাকে বলা হয় ইম্পিডেন্স, এই কোয়ান্টিটিটাকে কি বলা হবে, ইম্পিডেন্স ইন সিরিজ এলআর সার্কিট। এটাকে কি বলা হবে, ইম্পিডেন্স ইন সিরিজ এলআর সার্কিট। তার মানে আমরা এটার নাম দিলাম z, z ইকুয়াল টু রুট আন্ডার অফ r স্কয়ার প্লাস xl স্কয়ার। z টা কি জিনিস, z হচ্ছে ইম্পিডেন্স ইন সিরিজ এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিটের ইম্পিডেন্স। তেমনি আমরা পাবো সিরিজ আরসি সার্কিটেরও ইম্পিডেন্স থাকবে, বা পরের দিন যেটা আমরা পড়বো সিরিজ এলসিআর সার্কিট, সেখানেও ইম্পিডেন্স থাকবে। তো এর ভ্যালুটা যদি আমাদের কোশ্চেন থাকে এলআর সার্কিটের কথা, তখন আমাদের ডাইরেক্টলি ইম্পিডেন্স বললে এই ফর্মটা ইউজ করতে হবে। তার মানে আমরা z ইকুয়াল টু পেয়ে গেলাম রুট আন্ডার r স্কয়ার প্লাস xl, মানে কি হবে ওমেগা l তার স্কয়ার, z ইকুয়াল টু r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার। এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, আমাদের এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা z ইকুয়াল টু রুট আন্ডার r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার পেয়ে গেলাম। তো এখন এখান থেকে আমাদের দেখার যে বিষয়টা, যে এখানে আলটিমেট কারেন্ট এগিয়ে থাকলো না কারেন্ট পিছিয়ে থাকলো, মানে কারেন্ট ল্যাগ করলো না কারেন্ট লিড করলো উইথ রেসপেক্ট টু পোটেনশিয়াল। আমরা এটা জানি
ফর রেজিস্ট্যান্সের সার্কিটের ক্ষেত্রে, পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আর পোটেনশিয়াল দে আর ইন সেম ফেজ। আবার পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা এটা জানি কারেন্ট ল্যাগস বিহাইন্ড পোটেনশিয়াল বাই অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি, তাই না? তাহলে এখানে যদি আমরা দেখি আলটিমেট কি হচ্ছে, আলটিমেট আমাদের এরকম, এই ডাইরেকশন হচ্ছে ভি নট আর ছিল, মানে এই ডাইরেকশনটাই হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এই ডাইরেকশনটা হচ্ছে ভি নট এল, ভি নট এল, এদের মাঝখানে 90 ডিগ্রি রয়েছে। মানে আমরা ডাইরেক্টলি এরকম ভাবে যদি বলি ভি নট আর এর ভ্যালু আমরা কত পেয়েছি, আই নট আর, তার মানে আমরা এটা বলতে পারি এই ডাইরেকশনটা হচ্ছে আই নট আর ভি নট এল এর ভ্যালু কত, আই নট ইন্টু এক্সএল, তার মানে এই ডাইরেকশনটা হয়ে যাচ্ছে আই নট ইন্টু এক্সএল। আরো ছোট করে দিই যদি, আমরা এই ডাইরেকশনটা ভাবতে পারি রেজিস্ট্যান্স আর, দুপাশেই তো আই নট আছে, এই ডাইরেকশনটা ভাবতে পারি এক্সএল। তার মানে এদিকটা যদি আমি বলি, এদিকটা যদি আমি বলি, তাহলে দেখো আলটিমেট আমাদের কি হলো, ওকে এখানটা দেখো ভি নট আর, এটা হচ্ছে ভি নট এল, তার মানে আলটিমেট দুজনের কম্বিনেশন এফেক্ট কোনটা, ভি, ভি নট এই ডাইরেকশনে কাজ করছে। আমরা এই পরের গুলোতে পরে আসছি, আগে এখানটা বোঝো যে কারেন্টটা ল্যাগ করছে না লিড করছে, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাবে। দেখো আই হচ্ছে এই ডাইরেকশনে, ভি নট আরও তাহলে সেম ডাইরেকশনে, কেননা রেজিস্ট্যান্স পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি নট আর ইজ ইন সেম ফেজ উইথ কারেন্ট। কিন্তু ভি নট এল এর রেসপেক্টে দেখতে গেলে কারেন্টের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছিয়ে 90 ডিগ্রি ল্যাগ করছে, আর বলতে গেলে পোটেনশিয়াল 90 ডিগ্রি লিড করছে উইথ রেসপেক্ট টু কারেন্ট। তার মানে ভি নট এল এদিকে, এদের কম্বিনেশন এফেক্ট মানে আলটিমেট এখানে কাজ করছে এখন ভি নট। এখন পোটেনশিয়াল কোথায় এসছে, পোটেনশিয়াল এখন এই পজিশনে এসছে। তো এটা কি বলতে পারি, এটা কারেন্টের রেসপেক্টে লিড করছে না ল্যাগ করছে, অবশ্যই লিড করছে। দেখো কারেন্ট এখানে আছে, পোটেনশিয়াল আলটিমেট এই যে ভি নটটা পেলাম সেটা হচ্ছে আমার সিরিজ এলআর সার্কিটের কম্বিনেশনটা, ভি নটটা হচ্ছে সিরিজ এলআর সার্কিটের কম্বিনেশন। তাহলে কারেন্ট এদিকে, এখন ভি নট আছে এইদিকে, তার মানে কারেন্টের রেসপেক্টে ভি নট লিড করছে বা কারেন্ট ল্যাগ করছে, অর্থাৎ যেটা ছিল সেটাই আছে। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ল্যাগ করছিল, আর এখানে সিরিজ এলআর সার্কিটের ক্ষেত্রেও কারেন্ট ল্যাগ করছে, কিন্তু কারেন্টটা আগে যেটা 90 ডিগ্রি ল্যাগ করছিল, যদি দেখো নর্মাল আমি দেখি আই এদিকে ছিল, ভি নট এল এদিকে ছিল, 90 ডিগ্রি ল্যাগ করছিল, এখানে কারেন্টটা ল্যাগ করছে ফাই, সাপোজ আমি এটা ফাই ধরলাম। তার মানে আমরা বলতে পারি হিয়ার ইন সিরিজ এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিট কারেন্ট ল্যাগস বিহাইন্ড potential, current lag হচ্ছে behind potential by the amount phi, not 90 degree, ঠিক আছে, which is less than 90 degree, অবশ্যই less than 90 degree। 90 ডিগ্রি তো ল্যাগ করছে না, 90 ডিগ্রি ল্যাগ করছে না, এটা দেখো ফাই ল্যাগ করছে, আগে এটা ছিল এখন এখানে চলে এসেছে পোটেনশিয়াল, তার মানে ফাই ল্যাগ করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা পেলাম যে এটা ল্যাগ করবে বলে। এরপরে দেখো আমরা আর কিভাবে এটাকে বোঝাতে পারি, এই ফাইটা কি করে আমরা ইভালুয়েট করব, হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফাই। আমরা এই ফেজটা, ফাই মানে হচ্ছে ফেজ, একটা ফাই এর মানে কত ল্যাগ করছে বা কত লিড করছে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। এই ডাইরেকশনটা ছিল কি কারেন্টের ডাইরেকশন, এই ডাইরেকশনটা ছিল ভি নট আর এর ডাইরেকশন, এই ডাইরেকশনটা ছিল ভি নট এল এর ডাইরেকশন। ভি নট আর কে আমরা কি লিখতে পারি, আই নট ইন্টু আর, এই ডাইরেকশনটা আমরা কি লিখতে পারি, আই নট ইন্টু এক্সএল। এখন যদি আমি আই নটটাকে উঠিয়ে দিই, এপাশেও আই নট আছে এপাশেও আই নট আছে, এটাকে আমরা এভাবে ভাবতে পারি এই ডাইরেকশনে আর আছে এই ডাইরেকশনে এক্স এল আছে, এই ডাইরেকশনে আর আছে এই ডাইরেকশনে এক্স এল আছে। তাহলে আমরা এটা বলতে পারি এটা কি ইন্ডিকেট করবে, এটা জেড কে ইন্ডিকেট করবে। আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এক্সএল মানে হচ্ছে রিঅ্যাকট্যান্স ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট, যারও এসআই ইউনিট হচ্ছে ওহম, আর জেড হচ্ছে আর আর এক্সএল এর কি বলতে পারি, আর আর এক্সএল এর রেজাল্টেন্ট। তো সেই জেড ইকুয়াল টু আমাদের ফর্মুলা রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, না দেখো এখান থেকেও পাচ্ছি জেড ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তো জেড হচ্ছে কি ইম্পিডেন্স, জেডটাকে বলা হয় কি ইম্পিডেন্স ইন সিরিজ এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিটের ওটা হচ্ছে ইম্পিডেন্স। তো এখন আমরা এই যে ভ্যালুটা কতটা ল্যাগ করে আছে
মানে জেড ল্যাগ করে আছে আর এর রেসপেক্টে। জেড মানে কি, টোটাল পোটেনশিয়ালের জন্য যেটা ছিল, মনে করো এখানে ডায়াগ্রামটা কি ছিল, এটা ছিল ভি নট, এটা ছিল ফাই। পোটেনশিয়ালটা কারেন্টের থেকে ফাই অ্যাঙ্গেল লিড করছিল, বা কারেন্টটা পোটেনশিয়ালের থেকে ফাই অ্যাঙ্গেল ল্যাগ করছিল। ঠিক এই জিনিসটা, এই ফাইটা যদি আমরা বের করতে চাই, ফাইটা আমরা কি করে বের করব? ফাই ইকুয়াল টু আমরা ট্যান ফাই সমান লিখতে পারি, এটাকে যদি আমি ডটেড করে দিই, এটা এক্সেল মানে এদিকটা এক্সেল, এটা আর। ট্যান ফাই মানে কি, হাইট বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস, এক্সেল বাই আর। আমরা এটা কি লিখতে পারি, ট্যান ফাই সমান এক্সএল বাই আর। ঠিক আছে, ট্যান ফাই ইকুয়াল টু আমরা পেলাম এখান থেকে এক্সএল বাই আর। জাস্ট এখানে ভ্যালুগুলো আমরা যখন পাবো এক্সএল আর আর যদি পেয়ে যাই, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো ট্যান ফাই সমান সামথিং, সো ফাই ইকুয়াল টু এটা। তো এটা ছিল আমাদের পিওর এলআর সার্কিট, এবং এখান থেকে আমাদের এবার কিছু নিউমেরিক্যাল আমরা করব পিওর এলআর সার্কিট রিলেটেড, তারপরে আমি আরসি সার্কিটে যাব। দেখো এখানে একটা কোশ্চেন সলভ করি, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এখানে একটা কোশ্চেন রয়েছে, দেখো যে এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্ডাকটেন্স, এটা হচ্ছে ইএমএফ, এসি সোর্স, এটা হচ্ছে এসি সোর্স। রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেওয়া আছে, 3 ওহম। ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে 0.4 হেনরি, আর ইএমএফ দেওয়া আছে 20 sin 10t প্লাস 60 ডিগ্রি, 20 sin 10t প্লাস 60 ডিগ্রি। তোমাকে কি কি বের করতে হবে কোশ্চেন এখানে? 1 নম্বর, ফাইন্ড আউট দ্য রিঅ্যাকট্যান্স ইন সার্কিট, ইন inductance, reactance for inductance L এর জন্য রিঅ্যাকট্যান্সটাকে বের করতে হবে। সেকেন্ড কোশ্চেন দিয়েছে ফাইন্ড আউট ইম্পিডেন্স ইন দ্য সার্কিট, ইম্পিডেন্স বের করতে দিয়েছে। থার্ড হচ্ছে আই নট, পিক ভ্যালু অফ কারেন্টের পিক ভ্যালু সেটা বের করতে হবে। এটা পোটেনশিয়াল দেওয়া আছে, ই বলো বা ভি বলো, অল আর পোটেনশিয়াল। এখান থেকে বের করতে হবে কারেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, কারেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। আর কি বের করতে হবে, ভি আর টি অ্যান্ড ভিএলটি। ভি আর টি আর ভিএলটি মানে কি, মানে এখানে বলতে গেলে ইএমএফ, ইআরটি আর ইএলটি এভাবে ভাবতে পারো। মানে বলতে চাইছে ফর পিওর রেজিস্ট্যান্স সার্কিটের জন্য অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি তার এক্সপ্রেশন লিখতে হবে, আর ফর পিওর মানে পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য ইএমএফ এর এক্সপ্রেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম টি তে লিখতে হবে। তো দেখো এখানে ম্যাথসটা আমরা কি করে করব, কি করে সলভ করব। তো এখানে কি কি ডেটা দেওয়া আছে দেখো। আমাকে প্রথমে বের করতে হবে ফাইন্ড আউট দ্য রিঅ্যাকট্যান্স ফর দ্য ইন্ডাকটেন্স। এটা আমরা নরমালি বের করতে পারি, রিঅ্যাকট্যান্সের ফর্মুলা কি, এক্সএল মানে হচ্ছে ওমেগা ইনটু এল। তো এল তো আমরা দেখতে পাচ্ছি 0.4 হেনরি, কিন্তু ওমেগা কি করে পাবো? ওমেগা পাওয়ার জন্য এই যে এক্সপ্রেশনটা রয়েছে E ইকুয়াল টু 20 সাইন, এটাকে আমরা কম্পেয়ার যদি করি ওমেগা টি প্লাস 5, ঠিক আছে। এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি, দেখো ওমেগা সমান কত আসছে, 20 সাইন 10t প্লাস 60 ডিগ্রি। আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছি ওমেগা সমান কত, 10। তার মানে এখানে যদি আমরা বসিয়ে দিই 10 ইনটু 0.4, so answer definitely XL equal to 4 ohm. XL is nothing but a resistance. Reactance মানে one type of resistance. তাহলে আমরা এখান থেকে পেলাম XL এর ভ্যালুটা কত, 4 ohm। এরপর আমরা দেখব ইম্পিডেন্স ইন দা সার্কিট। ইম্পিডেন্স কি করে আসবে? ফর ইম্পিডেন্স আমাদের ফর্মুলা কি, এলআর সার্কিটের জন্য ইম্পিডেন্সের ফর্মুলা কি? ইন কেস অফ এলআর সার্কিট হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইম্পিডেন্স? ইম্পিডেন্স মানে হচ্ছে জেড, জেড এর ফর্মুলা রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার। আমরা এখনই বের করলাম এক্সএল ইকুয়াল টু 4 ওহম। তাহলে আমরা এখানে যদি বসিয়ে দিই আর স্কয়ার
মানে 3a স্কয়ার প্লাস 4 স্কয়ার, অতএব z ইকুয়াল টু 5 ওহম। ইম্পিডেন্সের ভ্যালু কত? 5 ওহম এলো। এবার বের করতে হবে পিক ভ্যালু অফ কারেন্ট, দ্যাট ইজ আই নট ইকুয়াল টু কোশ্চেন। আই নট কি করে পারবো? আই নট দেখো, আই নট এর ভ্যালু জেনারেলি যেটা হয় ভি নট বাই, যদি আমরা রেজিস্ট্যান্স সার্কিট ইউজ করি আই নট ইকুয়াল টু ভি নট বাই আর হবে। যদি আমরা শুধু ইন্ডাকটিভ সার্কিট ইউজ করি আই নট সমান ভি নট বাই এক্সএল হবে। কিন্তু এখানে আমরা সিরিজ এল আর সার্কিট ইউজ করছি, তাহলে আই নট সমান ভি নট বাই জেড হবে, ভি নট বাই জেড হবে। ইম্পিডেন্সটাকে নিতে হবে। আই নট ইকুয়াল টু ভি নট বাই রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স, কিন্তু এখানে এল আর সার্কিটের জন্য রেজিস্ট্যান্স কে জেড, ইম্পিডেন্স। তার মানে ভি নট এর ভ্যালু কত? ভি নট হচ্ছে 20, ভি নট বা আই ই নট যাই বলো না কেন, ইএমএফ, তার মানে 20 বাই জেড হচ্ছে 5। তার মানে আই নট পিক ভ্যালু ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 4 অ্যাম্পিয়ার। পিক ভ্যালু কত পেলাম? 4 অ্যাম্পিয়ার। 5 5 4 20, 4 অ্যাম্পিয়ার পেলাম। এরপরে বলছে কারেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, সেটার এক্সপ্রেশন লিখতে। কারেন্টের এক্সপ্রেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি তে লিখতে হবে। তো সেটার জন্য আমরা কি করে লিখবো? আমরা এখন অবধি পেয়ে থাকলাম আই নট ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কারেন্টের এক্সপ্রেশন আই টি ইকুয়াল টু, জেনারেলি এক্সপ্রেশন কি হয়, আই টি ইকুয়াল টু সামথিং আই নট, পোটেনশিয়ালের ভ্যালুটা পুরো লেখা হবে সাইন অফ 10t প্লাস 60 ডিগ্রি। কিন্তু এখন কারেন্ট কি জানি আমরা, কারেন্ট পোটেনশিয়ালের থেকে ল্যাগ করবে। এটা হচ্ছে সিরিজ এলআর সার্কিট। সিরিজ এলআর সার্কিট কতটা ল্যাগ করবে? কারেন্ট ল্যাগ করবে, মানে কারেন্ট পিছিয়ে থাকবে। কতটা পিছিয়ে থাকবে? 5 পিছিয়ে থাকবে, 90 ডিগ্রি নয়। এটা হচ্ছে সিরিজ এলআর। যদি শুধু এল সার্কিট বলতাম তখন এখানে -90 লিখতে পারতাম। আমরা আগের ভিডিওতে শুধু যখন পিওর ইন্ডাকটিভ সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম ওখানে অঙ্কে আমরা -90 ইউজ করেছিলাম। কিন্তু এখানে হচ্ছে সিরিজ এলআর সার্কিট, তো সেই কারণে ইএমএফ এর এক্সপ্রেশন এটা বা পোটেনশিয়ালের এক্সপ্রেশন এটা। তাহলে কারেন্টের এক্সপ্রেশন কি হবে? 10t প্লাস 60 যেটা আছে আছে -5 হবে, -90 হবে না, -5 হবে। এখন বুঝতে পারছো নিশ্চয়ই কেন -5 হলো? কেন কারেন্ট ল্যাগ করছে, পোটেনশিয়ালের থেকে কারেন্ট ল্যাগ করছে, 5 অ্যাঙ্গেলে ল্যাগ করছে। আই নট এর ভ্যালুটা আমরা 4 এখানে বসিয়ে দিলাম, 4 sin 10t প্লাস 60 ডিগ্রি। এখন এই 5 এর ভ্যালুটা আমরা কি করে বের করব? 5 বের করানোর জন্য আমরা খুব সিম্পল, এদিকটা হচ্ছে r, এদিকটা হচ্ছে xl, এটা হচ্ছে z, তাহলে এটা 5। তাহলে tan 5 এর ফর্মুলা আমরা মনে রাখতে পারি, tan 5 সমান কি হয়? xl বাই r। xl এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 4, আর r এর ভ্যালু কত? 3। তাহলে tan 5 যখন 4/3 থাকবে, দেখো যখন এরকম ভাবে কোনো ফর্ম থাকছে, এটা ধরো থিটা, এটা 4, এটা 3, এটা 5, তো তখন tan 5 ইকুয়াল টু 4/3। এটা থাকলে আমরা 5 ইকুয়াল টু ইউজ করব যেটা 53 ডিগ্রি। 5 এর ভ্যালু কত হবে? 53। tan 5 সমান 4/3 হলে 5 হচ্ছে 53, আর 3/4 হলে 5 হবে 37 ডিগ্রি। এটা মাথায় রাখবে। tan 5 ইকুয়াল টু 4/3 হলে আমরা 5 ইকুয়াল টু পাই 53, tan 5 ইকুয়াল টু 3/4 হলে আমরা পাবো এটা 37 ডিগ্রি। তাহলে ডেফিনেটলি আমরা এখানে পুট করতে পারবো 5 এর জায়গায় 53 ডিগ্রি, কেননা আমরা tan 5 টা পেলাম 4/3, তার মানে 5 হচ্ছে 53। তাহলে আমরা এখানে 5 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 53 ডিগ্রি। তাহলে i at any instant of time t কত আসছে? 4 sin 10t প্লাস 7 ডিগ্রি। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, ঠিক আছে? এত অ্যাম্পিয়ার। আরো দুটো কোশ্চেন ছিল এর সাথে, এই কোশ্চেনের সাথে পুরোটা একসাথে আমি করিয়ে দিচ্ছি এই কারণে যাতে বিভিন্ন কোশ্চেন্স এই রিলেটেড খুব ইজিলি করা যায়, ঠিক আছে? এখন আমরা দেখতে চাইছি যে ভিআর, মানে এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ভিআর, তো সেই ভিআর এর এক্সপ্রেশন অ্যাট এনি ইনস্ট্যান্ট টাইম টি, এটা কি হবে? এটা হবে ভি নট ইনটু কারেন্ট যেটা পেয়েছি, কারেন্টের এক্সপ্রেশনের সাথে সেম ফেজে না, কারেন্টের যা এক্সপ্রেশন মানে এটা সেম থাকবে। ওখানে কোনো ল্যাগ বা লিড কিছুই করবে না, কেননা আমি শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখছি। কিন্তু এই ভি নটটা আমাকে বের করতে হবে। ভি নট মানে কি? আই নট ইন্টু আর সাইন 10t প্লাস 7 ডিগ্রি। আই নট মানে কত? 4। আই নট মানে কত? 4 ইন্টু রেজিস্ট্যান্স মানে 3, মানে 4 ইন্টু 3 সাইন অফ 10t প্লাস 7 ডিগ্রি। মানে আমরা এখান থেকে পেলাম VRT ইকুয়াল টু 12 সাইন 10t প্লাস 7 ডিগ্রি। এটা হয়ে গেল VRT।
একদম ডাইরেক্টলি কারেন্টের যে ফেজ ছিল উইথিন সেম ফেজ, কোনো ল্যাগ লিড কোনো ব্যাপার নেই এখানে। কিন্তু যখন আমরা ভিএলটি ধরবো, ভিএলটি সমান কি হবে, ভি নট সাইন 10t প্লাস 7 ডিগ্রি তো থাকবেই কারেন্টেরটা থাকলো প্লাস 90 ডিগ্রি হবে এখানে। কেন প্লাস 90? কেননা শুধু ইন্ডাকটিভ সার্কিট, আমরা শুধু এটা যখন দেখছি এটার জন্য, তখন কারেন্টের থেকে পোটেনশিয়াল 90 ডিগ্রি লিড করে, তাহলে এটা প্লাস 90 হয়ে যাবে। তাহলে ভিএলটি ইকুয়াল টু কত হবে, ভি নট মানে কত হবে, আই নট ইন্টু এক্সএল হবে এখানে, আই নট ইন্টু এক্সএল সাইন 10t প্লাস 97 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি ভিএলটি ইকুয়াল টু এক্সএল এর ভ্যালু কত 4 আর আই নট হচ্ছে 4, তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 16 সাইন 10t প্লাস 97 ডিগ্রি, এত ভোল্ট। ঠিক আছে, এত ভোল্ট। এগুলো হচ্ছে এক্সপ্রেশন। এটা ছিল আমাদের সিরিজ এলআর সার্কিট রিলেটেড কোশ্চেন্স, সিরিজ এলআর সার্কিট রিলেটেড কোশ্চেন্স। এরপরে আমি একটা কোশ্চেন দিচ্ছি যেটা তোমরা বাড়িতে ট্রাই করবে, দেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। কোশ্চেনটা হচ্ছে, ধরো এখানে একটা 8 ওহম আর ইন্ডাকটেন্স একটা আছে, এখানে সাপোজ কারেন্টের এক্সপ্রেশনটা দিয়েছে, অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম কারেন্ট দেওয়া আছে 10 sin 20t প্লাস 30 ডিগ্রি, এটা কারেন্টের এক্সপ্রেশন। এটা ধরো 8 ওহম, আর ইকুয়াল টু 8 ওহম, ইন্ডাকটেন্স হচ্ছে 0.3 হেনরি, এটা দেওয়া আছে। কারেন্টের ভ্যালু এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম এটা দেওয়া রয়েছে। তাহলে এখানেও সেই একই জিনিস বের করো, এক্সএল, জেড, ভি নট, ভিটি, ঠিক আছে, ভি নট মানে পিক ভ্যালু অফ পোটেনশিয়াল, আর এখানে বের করবে ভিএলটি আর ভিআরটি। এগুলো হচ্ছে কোশ্চেন্স। এই 6টা কোয়ান্টিটি এখান থেকে বের করবে, যেরকম ভাবে বললাম ঠিক সেভাবে ট্রাই করো। ফেজ ফ্যাক্টরটাকে নিয়ে, ফেজ কত হচ্ছে, ল্যাগ, লিড, এই সমস্ত গুলোকে নিয়ে এটাকে সলভ করো। এরপরে আমি আসবো সিরিজ আরসি সার্কিট, যেটা এটা এতক্ষণ অবধি আমরা আলোচনা করলাম সিরিজ এলআর সার্কিট। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিরিজ আরসি সার্কিট। আরসি সার্কিট মানে দেখো এখানে নরমালি কি থাকবে, আরসি সার্কিট মানে আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ক্যাপাসিট্যান্স থাকবে, সেটাকে কানেক্টেড করা হবে উইথ অ্যান এসি সোর্স। এটা থাকছে রেজিস্ট্যান্স, এটা থাকছে ক্যাপাসিট্যান্স, একটা এসি সোর্সের সাথে কানেক্টেড করা থাকছে। তো যে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইম কারেন্ট আই যাচ্ছে, তার মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে একটা পোটেনশিয়ালের ড্রপ হবে, দ্যাট ইজ ভিআর। ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে গেলেও একটা পোটেনশিয়ালের ড্রপ হবে, দ্যাট ইজ ভিসি, দ্যাট ইজ ভিসি। তো এখানে দেখো আমরা কি বলতে পারি, যে আই যদি আমরা ধরে নিই যে এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম আই হচ্ছে আই নট সাইন ওমেগা টি, তার মানে ভিআরটা কি হবে, ভিআর টি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি নট আর সাইন ওমেগা টি। একই জিনিস তো, কারেন্টের সাথে রেজিস্ট্যান্স, মানে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে যখন দেখছি আমি শুধু রেজিস্ট্যান্সটাকে ভাবছি না, পিওর রেজিস্টিভ সার্কিট। তো পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট এর সাথে পোটেনশিয়াল বোথ আর ইন সেম ফেজ, সেম ফেজে থাকবে, মানে এটা হলো এক্সপ্রেশন। যখন সি এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আমরা যদি এটা দেখি ভিসিটি দ্যাট ইকুয়াল টু উই ক্যান রাইট ভি নট সি। এখানে কি হয়, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট লিড করে, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট লিড করছে পোটেনশিয়াল থেকে, মানে পোটেনশিয়াল ল্যাগ করবে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2 মাইনাস 90 ডিগ্রি, এটা পেলাম। এবার আমাকে আলটিমেট দেখতে হবে যে ভিআরটি ফর পিওর রেজিস্ট্যান্স সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে আলটিমেট দেখতে হবে দুটো কম্বিনেশন যখন হচ্ছে, সিআর মানে দেয়ার কম্বিনেশন, সিআর সার্কিট মানে দেয়ার কম্বিনেশন। তো সেই কম্বিনেশনের ক্ষেত্রে আলটিমেট এটার উপরে কি প্রভাব পড়লো। তো দেখো আমরা এটাকে এরকম ভাবতে পারি
নর্মালি কারেন্ট এই ডাইরেকশনে যাচ্ছে, কারেন্টের পিক ভ্যালু যদি নিই তাহলে পোটেনশিয়ালের পিক ভ্যালু ভি নট আর ফর রেজিস্ট্যান্স সার্কিটের জন্য এদিকে। এখন কারেন্ট লিড করছে মানে আমরা বলতে পারি পোটেনশিয়াল ল্যাগ করছে, তাহলে ভিসিটি এর ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে ডেফিনেটলি। ভিসিটি এর ডাইরেকশন নিচের দিকে হবে, এটাকে আমি ভি নট আর ধরলাম। কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল ফর ক্যাপাসিটিভ সার্কিট 90 ডিগ্রি ল্যাগ করছে, কারেন্টের রেসপেক্টে পোটেনশিয়াল ল্যাগ করছে, কারেন্ট লিড করছে 90 ডিগ্রি। এদের যে এফেক্ট সেটা কোন দিকে কাজ করবে? ডেফিনেটলি এদিকে ভি নট। ভি নট হচ্ছে কিসের জন্য? ভি নট আর হচ্ছে ফর রেজিস্ট্যান্সের জন্য। ভিসিটি যেটা রয়েছে মানে এটাকে যদি আমি এরকম না লিখে সবচেয়ে ভালো হয় ভি নট সি লেখো, তাহলে এখানে ভি নট আর হচ্ছে ফর রেজিস্ট্যান্সের জন্য, এটা আসছে শুধু পিওর ক্যাপাসিট্যান্সের জন্য। এই ভি নটটা আসছে আমাদের কম্বিনেশন অফ বোথ, ভি নটটা আসছে কম্বিনেশন অফ বোথ। তাহলে ভি নট এর এক্সপ্রেশন কি হবে? আমরা ডাইরেক্টলি এখানে বলতে পারি যে ভি নট ইকুয়াল টু রুট আন্ডার অফ ভি নট আর তার স্কোয়ার ভি নট সি তার স্কোয়ার, এটা বলতে পারি। এখন দেখো এখানে আলটিমেট কি হচ্ছে, কারেন্ট এপাশে আছে, পোটেনশিয়াল পিছিয়ে আছে, তাহলে এখনো কারেন্ট লিড করছে কিন্তু 90 ডিগ্রি লিড করছে না, ফাই অ্যাঙ্গেল লিড করছে। ঠিক আছে, দেখো আমরা পড়লাম পিওর রেজিস্ট্যান্স সার্কিটের ক্ষেত্রে কারেন্ট আর পোটেনশিয়াল দে আর ইন সেম ফেজ। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট লিডস পোটেনশিয়াল বাই দ্য অ্যামাউন্ট অফ 90 ডিগ্রি। কিন্তু এখানে আমরা দেখলাম সিরিজ সিআর সার্কিটের ক্ষেত্রে কারেন্ট লিড পোটেনশিয়াল বাই দ্য অ্যামাউন্ট অফ ফাই, নট 90 ডিগ্রি। কারেন্টটা লিড করছে, কারেন্ট দেখো এগিয়ে আছে, কারেন্ট এখানে, পোটেনশিয়াল পিছিয়ে না, পোটেনশিয়াল ল্যাগ করছে, কারেন্ট লিড করছে, কারেন্টটা উপরে আছে মানে কারেন্ট লিড করছে পোটেনশিয়ালের থেকে, কিন্তু কতটা অ্যাঙ্গেলে লিড করছে? ফাই অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি নয়। তাহলে আমরা এখানে বলতে পারি ইন সিরিজ আরসি সার্কিট, ইন সিরিজ সিআর সার্কিট বা আরসি সার্কিট, ইন সিরিজ সিআর সার্কিট হিয়ার কারেন্ট কি হচ্ছে? লিডস পোটেনশিয়াল by the amount of phi। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন আমরা v নট ইকুয়াল টু এক্সপ্রেশন যদি বসাই v নট r তার স্কয়ার প্লাস v নট c তার স্কয়ার। এখন আমরা কি জানি? i নট সমান v নট r বাই রেজিস্ট্যান্সের জন্য r, তার মানে v নট r ইকুয়াল টু কত হবে? i নট ইনটু r। এক নম্বর দিলাম। সিমিলারলি i নট সমান আমরা এটা লিখতে পারি i নট সমান v নট c বাই x c, যেটা তার মানে আমরা এখানে বলতে পারি v নট কত হবে? i নট ইনটু x c। এখানে আমরা বসিয়ে দিই যদি ভ্যালুটা i নট স্কয়ার r স্কয়ার প্লাস i নট স্কয়ার x c এর স্কয়ার। i নটটা বাইরে নিলাম, রুট আন্ডার অফ r স্কয়ার প্লাস x c এর স্কয়ার। তাহলে এই জিনিসটাও কার মতো দেখতে? v নট ইকুয়াল টু i নট ইনটু r। তাহলে সেম জিনিস দেখো যেটা আমরা পিওর, যেটা আমরা এলআর সার্কিটের ক্ষেত্রে পেলাম সিরিজ এলআর, ওখানেও ছিল না v নট ইকুয়াল টু i নট ইনটু z। ঠিক এটাও তো সেরকমই দেখতে না, v নট ইকুয়াল টু i নট ইনটু z। কিন্তু এখানে z এর ভ্যালুটা চেঞ্জ, ওখানে z এর ভ্যালু কত ছিল? রুট আন্ডার অফ r স্কয়ার প্লাস xl এর স্কয়ার, এখানে z এর ভ্যালু হচ্ছে রুট আন্ডার r স্কয়ার প্লাস xc এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে z টাকে কি বলা হবে? এখানে z টাকে আমরা ইম্পিডেন্স বলবো, যার ইউনিট হবে ওহম। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে জেডটা পেলাম, that z is also known as impedance, but it is in case of a CR circuit. Here also z is nothing but impedance in series RC circuit, series RC circuit এর impedance এটা। ওকে, তাহলে z এর ভ্যালু আমরা কি করে পাবো? r স্কয়ার প্লাস xc তার স্কয়ার মানে হচ্ছে 1 বাই ওমেগা c এর হোল স্কয়ার, কারণ আমরা জানি xc মানে 1 বাই ওমেগা c। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখানেও আমরা ফাই এর ভ্যালুটা যদি আলটিমেট বের করতে চাই, সেটা আমরা কি করে বের করব? দেখো আমরা এখন অবধি দেখলাম কারেন্ট এই ডাইরেকশনে, i নট, v নট r সেটাও এই ডাইরেকশনে, v নট c সেটা এই ডাইরেকশনে, v নট এই দিকে, এটা হচ্ছে ফাই। এখন v নট r কে আমরা কি লিখতে পারি? i নট ইনটু r। এটা কি লিখতে পারি? i নট ইনটু xc। তাহলে আমরা জাস্ট বলতে পারি r এদিকে, xc এদিকে, এই ডাইরেকশনটা হচ্ছে z, তাহলে এটা হচ্ছে ফাই। একই রকম উপরে তখন xl এর জন্য কি ছিল? উপরে xl ছিল, এইদিকে z ছিল, এখন z এই পাশে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি z সমান রুট ওভার r স্কয়ার প্লাস
এক্স সি স্কোয়ার, আর ফাই মানে এটা এক্স সি, তার মানে এদিকটাও এক্স সি, এটা আর, তার মানে আমরা বলতে পারি tan ফাই ইকুয়াল টু এক্স সি বাই আর। ওখানে যেমন ছিল এক্স এল বাই আর, এখানে tan ফাই এক্স সি বাই আর। তো সেখান থেকে আমরা ইজিলি ফাইটাকে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা সিআর সার্কিটের একটা নিউমেরিক্যাল করব। এখানে ধরো একটা নিউমেরিক্যাল যদি আমরা করি, কোশ্চেন, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, there is a capacitance, here is a AC source, resistance equal to 3 ohm, capacitance এর ভ্যালু রয়েছে 25 মাইক্রোফ্যারাড, V equal to দেওয়া আছে 10 sin 10 to the power 40 plus 30 ডিগ্রি। এখানে কি কি বের করতে হবে, ইন শর্ট যদি বলি, XC বের করতে হবে, একটা Z বের করতে হবে, I নট বের করতে হবে, যা যা আমরা ইন্ডাকটেন্স সার্কিটের ক্ষেত্রে বের করেছিলাম সেম জিনিস এখানে আমরা বের করব ফর VRT, আর একটা ওখানে কি হবে VCT, এখানে তো VL নেই, এখানে হচ্ছে VCT, এই ভ্যালুগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো V ইকুয়াল টু আমরা নরমালি কম্পেয়ার করব এটাকে V নট সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখন দেখো ওমেগা কত আসছে, ওমেগা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 আসছে, V নট ইকুয়াল টু 10 আসছে। তাহলে আমরা যখন ফার্স্ট কোশ্চেনটা বের করছি এক্স সি, তার ভ্যালু হচ্ছে 1 বাই ওমেগা সি, তার মানে 1 বাই ওমেগা, ওমেগা কত 10 টু দি 4 ইনটু সি মানে হচ্ছে 25 মাইক্রোফ্যারাড, মানে 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, তার মানে 1 বাই 25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2, উপরে চলে গেলে 100, তার মানে এটার আনসার আসবে 4 ওহম। আমরা এখান থেকে পেলাম এক্স সি, যেটা মানে হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্স ইন ক্যাপাসিটিভ সার্কিট, অনলি ফর ক্যাপাসিটিভ সার্কিট, মানে আমাদের জাস্ট এইটুকুর জন্য এক্স এর ভ্যালু কত 4 ওহম। নেক্সট কোশ্চেন আছে আমাদের জেড। জেড মানে আমরা কি পেয়েছি, জেড ইকুয়াল টু উই ক্যান রাইট রুট আন্ডার অফ আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার, আর স্কোয়ার কত 3 ওহম প্লাস 4, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে সেই 5 ওহম। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্স সি এর ভ্যালু, আর একটা হচ্ছে জেড, জেড মানে হচ্ছে ইম্পিডেন্স ইন সিরিজ সিআর সার্কিট, এই ভ্যালুগুলো আমরা পেলাম। এরপরে নেক্সট আমাদের যেটা ডিটেক্ট করতে হবে সেটা হচ্ছে আই নট, আই নট এর ভ্যালু বের করতে হবে। আই নট ইকুয়াল টু আমরা কি করে বের করব, আই নট ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই, এখানে দেখো শুধু রেজিস্ট্যান্স সার্কিট হলে ভি নট বাই আর বসাতাম, পিওর ইন্ডাকটিভ হলে ভি নট বাই এক্সএল বসিয়েছিলাম, পিওর ক্যাপাসিটেন্স হলে ভি নট বাই এক্স সি বসবে, এখানে হচ্ছে সিরিজ সিআর সার্কিট, তার মানে ভি নট বাই জেড বসবে। তাহলে ভি নট কত 10 বাই জেড, একটু আগে আমরা বের করলাম 5 ছিল, তার মানে আনসার আসছে 2 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা আনসারটা পেলাম আই নট এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার। এরপরে রয়েছে আইটি, আইটি কি করে বেরোবে, দেখো আইটি ইকুয়াল টু আমরা এইভাবে বলতে পারি, আইটি মানে কারেন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, সেটা হচ্ছে আই নট সাইন অফ, এই যে ভ্যালুটা সেটা তো থাকবে 10 টু দি 40 প্লাস 30 ডিগ্রি, এটা অলরেডি আমার গিভেন আছে, কিন্তু এখানে আমরা কি জানলাম ফর সিরিজ সিআর সার্কিটের ক্ষেত্রে, আইটিটা আমরা পুরো সার্কিটের জন্য দেখছি না, তাহলে সিরিজ সিআর সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কারেন্ট লিড করে, পোটেনশিয়াল থেকে কারেন্ট লিড করে, বাট অ্যামাউন্ট অফ ফাই 90 ডিগ্রি নয়, ফাই অ্যামাউন্ট, এই ফাইটাকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। ফাই মানে 30 ডিগ্রি নয় কিন্তু, এই ফাই আলাদা, সেই ফাইটাকে আমরা কি করে ইভ্যালুয়েট করব, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্সএল, এক্সএল নয় এক্সসি, এদিকটা হচ্ছে জেড, তাহলে এটা ফাই, tan ফাই সমান কি লিখতে পারি এক্স সি বাই আর, তাহলে এটা কি হবে 4/3, একই জিনিস 4/3 থাকলে এটাকে আমরা কি বলতে পারি 53 ডিগ্রি। তাহলে আমরা এখানে পুট করব ফাই এর ভ্যালুটা 53 ডিগ্রি, এখানে আমরা পুট করব ফাই এর ভ্যালুটা 53 ডিগ্রি,
আর আমরা একটু আগে আই নট বের করেছিলাম, আই নট এর ভ্যালু কত পেয়েছি 2, তার মানে আমার এখানে আইটি ইকুয়াল টু হবে 2 sin 10 টু দি পাওয়ার 40 প্লাস 30 প্লাস 53, তাহলে আমার आंसर আসছে আইটি ইকুয়াল টু 2 sin 10 টু দি পাওয়ার 40 প্লাস 83 ডিগ্রি। এটা হলো आंसर, আইটি ইকুয়াল টু এত অ্যাম্পিয়ার। এরপরে রয়েছে ভিআরটি, মানে এর মধ্য দিয়ে যে পোটেনশিয়াল হবে তার এক্সপ্রেশন যদি আমি বের করতে চাই। ভিআরটি আর ভিসিটি এই দুটো কি করে হবে? ভিআর এর এক্সপ্রেশন কি হবে? এক্স্যাক্টলি সেম হবে কারেন্টের সাথে। ভিআরটি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ভি নট সাইন অফ, তারপরে বাকিটা সেম হবে কেন এরা সেম ফেজে থাকবে, 10 টু দি পাওয়ার 40 প্লাস 83 ডিগ্রি। ভি নট কি করে আসবে? ভি নট হচ্ছে আই নট ইনটু আর, দেখো আই নট হচ্ছে কত 2, আর হচ্ছে 3, মানে এটা আসবে 6। ভিআরটি ইকুয়াল টু ইউ ক্যান রাইট 6 sin 10 টু দি 40 প্লাস 83, সেম ফেজে থাকছে, সেই কারণে কারেন্টের যা এক্সপ্রেশন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়ালেরও সেম এক্সপ্রেশন। কিন্তু যদি আমি ভিসিটি দেখি তখন কি হবে? ভি নট সাইন কারেন্টের এক্সপ্রেশন মানে এটা, কিন্তু এটা যদি শুধু আমি ক্যাপাসিট্যান্স দেখি তো সেখানে কি হচ্ছে? পোটেনশিয়াল কারেন্টের থেকে পিছিয়ে থাকে, কারেন্টটা লিড করে 90 ডিগ্রি, পোটেনশিয়াল 90 ডিগ্রি ল্যাগ করে, তার মানে এখানে -90 হবে। ভিসিটি ইকুয়াল টু কত হবে? ভি নট, ভি নট এর ভ্যালু কত বসবে? আই নট ইনটু এক্স সি বসবে এখানে, রেজিস্ট্যান্স কে এখানে এক্স সি, 10 টু দি 40 -7 ডিগ্রি, তার মানে ভিসিটি ইকুয়াল টু আই নট এর ভ্যালু কত 2 আর এক্স সি এর ভ্যালু কত? এক্স সি আমরা একটু আগে বের করেছিলাম 4, তার মানে এটা আসবে 2 4 যা 8, 8 সাইন, এখানে একটা সাইন আছে 10 টু দি 40 -7 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সিআর সার্কিটও সলভ করলাম। এরপরে আমরা পাওয়ার নিয়ে ডিসকাস করব, এসি সার্কিটে পাওয়ারের এক্সপ্রেশন কি হয়। তো এরপরে আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশন, পাওয়ার ইন এসি সার্কিট। তো আমরা নরমালি কারেন্ট ইলেকট্রিসিটিতে যখন পড়ি পাওয়ারের এক্সপ্রেশন, পাওয়ারকে আমরা বিভিন্নভাবে এক্সপ্রেস করে থাকি, আই স্কোয়ার আর, কখনো ভি স্কোয়ার বাই আর, তো কখনো ভিআই। কিন্তু ওটা হচ্ছে শুধুমাত্র আমাদের যখন ব্যাটারি থাকছে, মানে ওখানে কারেন্ট টাইমের সাথে সাথে তো আর চেঞ্জের ব্যাপার থাকছে না। কিন্তু ইন এসি সার্কিট দেখো পাওয়ারের এক্সপ্রেশন জেনারেলি আমরা জানি আই স্কোয়ার আর হয় বা আই ইন্টু ভি হয়, ঠিক আছে। কিন্তু আমরা এখানে যেটা দেখবো পাওয়ার ইন এসি সার্কিট, এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের এক্সপ্রেশন, এটার মানে হচ্ছে আমাদের এসি সার্কিটে যখন পাওয়ারের এক্সপ্রেশন দেখছি তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আই ইন্টু ভি পাওয়ারের এক্সপ্রেশন, ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু আই ইন্টু ভি, কিন্তু এখানে আমরা জানি ইন এসি কারেন্ট ভ্যারি করে উইথ রেসপেক্ট টু টাইম, কারণ আমরা কারেন্টের এক্সপ্রেশন লিখে থাকি আই সমান আই নট সাইন ওমেগা টি, পোটেনশিয়ালের এক্সপ্রেশন লিখি ভি সমান ভি নট সাইন ওমেগা টি, তার মানে কি টাইমের সাথে সাথে এটা ভ্যারি করছে, তাহলে পাওয়ারও ডেফিনেটলি ভ্যারি করবে, কেন পাওয়ার হচ্ছে কারেন্ট ইন্টু পোটেনশিয়াল। তার মানে আমরা এটা বলতে পারি যে পাওয়ার এট টাইম টি ইকুয়াল টু, আমরা এটা বলতে পারি ভি এট টাইম টি মাল্টিপ্লাই আই এট টাইম টি, ঠিক আছে। পাওয়ার হচ্ছে ভি টাইম টি তে যেটা মাল্টিপ্লাই আই টাইম টি তে। এখন আমরা এখানে ধরে নিলাম ভি এর এক্সপ্রেশন ভি নট সাইন ওমেগা টি, মানে আমরা এখানে ধরলাম ভিটি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি আর আইটি ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আমরা এখানে আই নট বসাতেই পারি, কিন্তু এটাকে আমি আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই নিলাম, মানে একটা ফেজ ডিফারেন্স থাকলো, একটা ফেজ ডিফারেন্স থাকলো, দুজনকে সেম ফেজে নিলাম না, ওটা নিলে স্পেশাল কেস হয়ে যাবে। কেন নিলাম না ওটা পুরোটা মানে আমি যখন পাওয়ারের এক্সপ্রেশন বের করব অ্যাভারেজ পাওয়ার, তখন বুঝতে পারবে যে কেন আমি এখানে ফাই নিয়েছিলাম। ফাইটা যদি ফেজ না নেওয়া হয় তাহলে তখন ওখানে ফেজ ফ্যাক্টর বলে একটা কথা আসবে না, দে আর ইন সেম ফেজ না। দেখো পোটেনশিয়াল ওমেগা টি সাইন ওমেগা টি, কারেন্ট তো থাকছে সাইন ওমেগা টি, তার মানে তাদের মাঝখানে দে আর ইন সেম ফেজ, সেম ফেজে থাকলে পাওয়ার ফ্যাক্টর বলে যে কথাটা সেটা এখান থেকে ডিরাইভ করা যাবে না। তো সেই কারণে আমাদের একটা পয়েন্টস আছে আলাদা করে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি,
তো সেটা বোঝানোর জন্য আমি এখানে পোটেনশিয়ালটা ধরলাম v ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, কারেন্টটাকে ধরলাম i ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে আমরা এটা বলতে পারি পাওয়ার এট এনি ইনস্ট্যান্ট টাইম টি, এটাকে কি বলতে পারি পাওয়ার এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি। তো সেটা কত হবে ভি নট সাইন ওমেগা টি মাল্টিপ্লাই আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। এটা হচ্ছে পিটি এর ভ্যালু, বা আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পাওয়ার এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, মানে হচ্ছে তাৎক্ষণিক ক্ষমতা যেটাকে বলা হচ্ছে, বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলে থাকি আমরা। পিটি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি ইন্টু আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। যেমন আমরা এখন এখান থেকে আমরা কি বের করতে চাইছি, আমরা বের করবো অ্যাভারেজ পাওয়ারের ভ্যালুটা কত ফর কমপ্লিট সাইকেল, ফুল সাইকেলের জন্য ভ্যালুটা কত। তো এখন দেখো আমরা ইন জেনারেলি যখন করে থাকি যে যদি আমাদের কোনো ভ্যালু না বলে দেওয়া থাকে, কারেন্ট বা ভোল্টেজের কোনো উল্লেখ যদি না করে দেয়, আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে যদি আমার আরএমএস ভ্যালু, আমাকে সবসময় আরএমএস বের করতে হয়, আই আরএমএস, যেমন 220 ভোল্ট যদি বলা থাকে ওটা কিন্তু আমাদের ভি আরএমএস, পিক ভ্যালু নয়, অ্যাভারেজ ভ্যালু নয়। কারেন্টের ভ্যালু যদি আমরা বলে দেয় 2 অ্যাম্পিয়ার, এটা কিন্তু আরএমএস ভ্যালুটা বলে দেওয়া আছে, পিক ভ্যালু নয়, অ্যাভারেজ ভ্যালু নয়। কিন্তু আমাদের অ্যাভারেজ পাওয়ার যখন বের করছি, কোশ্চেনে কিছু যদি না বলে দেওয়া থাকে, অ্যাভারেজ মানে মানে পাওয়ার, আমাকে অ্যাভারেজটা বের করতে হবে। বোঝা গেল? আমাকে এখানে কিছু না বলা থাকলে পাওয়ারের অ্যাভারেজ ভ্যালুটা নিতে হবে। আমরা এক্সপ্রেশন দেখবো একটু পরে, যে পাওয়ার অ্যাভারেজ ইকুয়াল টু এরকম একটা এক্সপ্রেশন আসবে, আই আরএমএস ভি আরএমএস ইনটু কস ফাই। এইটা আমাদের মুখস্থ করতে হবে ভ্যালুটা, ঠিক আছে? এটা কোথা থেকে আসছে সেটা আমরা এখন ডিরাইভ করতে যাচ্ছি, যে পাওয়ার অ্যাভারেজ ইকুয়াল টু ভি আরএমএস ইনটু আই আরএমএস ইনটু কস ফাই। তো এটা দেখো কি করে আসছে। এটা আমরা এখান থেকে বলতে পারি যে পাওয়ার ইকুয়াল টু আমরা যে এক্সপ্রেশনটা পেলাম, পাওয়ার এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, এখান থেকে আমরা এক্সপ্রেশনটা পেয়েছি কি পাওয়ার এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, সেটা ইকুয়াল টু আমরা কি লিখলাম এখানে ভি নট আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই। এটাই তো। এখন এর অ্যাভারেজ ভ্যালু যখন আমি নিচ্ছি, পাওয়ার অ্যাভারেজ, অ্যাভারেজকে আমরা কি লিখতে পারি, আমরা ডাইরেক্টলি অ্যাভারেজের জন্য আমরা ফর্মুলা পড়েছিলাম, যে কোনো কোয়ান্টিটি যখন টাইমের উপর ডিপেন্ড করে, অ্যাভারেজ ভ্যালুটার লিমিট হয় পাওয়ার অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পি ডিটি বাই ইন্টিগ্রেশন ডিটি। কিন্তু এটা ধরে করলে আমাদের ভ্যালু বসিয়ে বসিয়ে অনেকটা ক্যালকুলেশন টাফ হয়ে যাবে। তো সেই কারণে আমরা এরকম একটা ফর্ম পড়েছিলাম, সাইন ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, কস ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0। এই শর্ট ট্রিক্স গুলো আমরা ইউজ করব। সাইন স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ, কস স্কোয়ার ওমেগা টি তার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে হাফ। তো এইটাকে ইউজ করে আমরা ডাইরেক্টলি এখান থেকে অ্যাভারেজ ভ্যালু বের করব, আমরা ইন্টিগ্রেশন করব না। ইন্টিগ্রেশন করলে আনসার সেম আসবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আলটিমেট পাওয়ার অ্যাভারেজ ইকুয়াল টু পি, এরকম সাইন দিয়ে আমরা লিখতে পারি ভি নট আই নট সাইন ওমেগা টি প্লাস ফাই, পুরোটার অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, সবগুলোকে সেপারেট করে করে অ্যাভারেজ করো। ভি নট আই নট এরা তো কনস্ট্যান্ট, তাহলে ভি নট আই নট এর অ্যাভারেজ নাও, ভ্যালু সেমই আসবে। কনস্ট্যান্টের অ্যাভারেজ নিলে, যে কোনো কনস্ট্যান্ট, সি যদি একটা কনস্ট্যান্ট হয় তার অ্যাভারেজ অলওয়েজ সি হবে। ফর এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি দ্য অ্যাভারেজ অফ এনি কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইকুয়াল টু দ্যাট কোয়ান্টিটি, ঠিক আছে? তার মানে সি এর অ্যাভারেজ সি হবে। তাহলে এখানে ভি নট আই নট এর অ্যাভারেজ সাইন ওমেগা টি, তার অ্যাভারেজ ভি নট আই নট এর অ্যাভারেজ সাইন ওমেগা টি এর অ্যাভারেজ সাইন অফ ওমেগা টি প্লাস ফাই এর অ্যাভারেজ। তো দেখো এটা কি ফর্মে আছে, সাইন অফ এ প্লাস বি ফর্মে আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, প্রথমে সেপারেট করার দরকার নেই, প্রথমে একসাথে রাখো, পরে সেপারেট করছি, এখন এটা ভাঙা যাবে অনেক। সাইন ওমেগা টি প্লাস ফাই, সেটাকে আমরা কি লিখতে পারি, সাইন অফ এ প্লাস বি। কি লিখতে পারি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি। তার মানে সাইন এ মানে সাইন ওমেগা টি, কস বি মানে কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই। লিখতে পারি এটাকে সাইন ওমেগা টি কস ফাই প্লাস কস ওমেগা টি সাইন ফাই।
তাহলে এখান থেকে আমরা এটাকে কি বলতে পারি আর, এখানে দেখো এটাকে আমরা নিতে পারি এরকম ভি নট আই নট সাইন ওমেগা টির সাথে সাইন ওমেগা টি প্রোডাক্ট হয়ে যাবে, মানে সাইন স্কয়ার ওমেগা টি cos ফাই প্লাস সাইন ওমেগা টি cos ওমেগা টি ইনটু সাইন ফাই, মানে এই টার্মটার সাথে এটা পুরোটার মাল্টিপ্লাই, আবার এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করব, এটা হলো। এখন দেখো এখানে কি করতে পারি, এই যে এখানে টার্মটা রয়েছে সাইন ওমেগা টি cos ওমেগা টি, এটাকে আলাদা করে অ্যাভারেজ নিয়ে নাও। এবার আমি সবগুলোকে সেপারেট করে দিলাম, সবগুলোকে সেপারেট করে দিলাম, মানে এটা সেপারেট অ্যাভারেজ, এটা অ্যাভারেজ প্লাস সাইন ওমেগা টি cos ওমেগা টি সাইন ফাই, এখানেও সবার অ্যাভারেজ। সাইন ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত 0, cos থিটার অ্যাভারেজ ভ্যালু 0, তাহলে এটার জন্য কোনো কন্ট্রিবিউশন থাকবে না 0, জাস্ট এটার জন্য থাকবে। ভি নট আই নট কনস্ট্যান্ট ভ্যালু, आंसर ভি নট আই নট আসবে। সাইন স্কয়ার ওমেগা টি সাইন স্কয়ার থিটার অ্যাভারেজ ভ্যালু কত হয় হাফ, এটা যে হাফ আসবে। cos ফাই একটা কনস্ট্যান্ট, তাহলে cos ফাই এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে cos ফাই, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম p অ্যাভারেজ ইকুয়াল টু এটা একটা এক্সপ্রেশন ভি নট আই নট বাই 2 cos ফাই। তো এখন দেখো এখান থেকে আর আমরা কি বলতে পারি, এখানে আমরা যে এক্সপ্রেশনটা পেলাম ভি নট আই নট বাই 2 ইনটু cos ফাই, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু, এখন ভি নট এই যে বাই 2 আছে সেটাকে আমরা এখানে √2 নিতে পারি, আই নট বাই √2 নিতে পারি, √2 ইনটু √2 কত হয় 2, 2টাকে মিশিয়ে দিলাম ইনটু cos ফাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি অ্যাভারেজ ইকুয়াল টু ভি নট বাই √2 মানে কি ভি আরএমএস, আই নট বাই √2 মানে কি আই আরএমএস ইনটু cos ফাই। ঠিক আছে, এই যে cos ফাই এক্সপ্রেশনটা পেলাম, cos ফাইটাকে আমি বলা হয়ে থাকে কি পাওয়ার ফ্যাক্টর, cos ফাইটা কি, ইট ইজ নাথিং বাট এ পাওয়ার ফ্যাক্টর, শুধু cos ফাই তার এক্সপ্রেশনটাকে বলা হয় কি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, cos ফাইটাকে আমরা বলে থাকি পাওয়ার ফ্যাক্টর। তো এখন আমরা দেখব যে বিভিন্ন সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কি রকম হয়, মানে আমরা দেখতে চাইছি ফর পিওর রেজিস্টিভ সার্কিট, ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট, ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট ফাই এর ভ্যালু কত হয়। দেখো আমরা যদি চলে আসি এখন এক্সপ্রেশনে, cos ফাই যেটা রয়েছে, cos ফাই ইজ এ পাওয়ার ফ্যাক্টর, এটা আমরা পেলাম। তো ফর ধরো v ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই সমান আই নট সাইন ওমেগা টি, এটাই তো হয়। আমরা যদি পিওর রেজিস্টিভ সার্কিটের কথা ভাবি, পিওর রেজিস্টিভ সার্কিট, শুধু রেজিস্ট্যান্স নিয়ে যে সার্কিটটা ডিল করছে, তো সেখানে পোটেনশিয়াল যদি v ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি হয়, কারেন্টের ভ্যালু তো কারেন্ট i ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি হয়, দে আর ইন সেম ফেজ, সেম ফেজ মানে ফাই কত 0 ডিগ্রি, ফর পিওর রেজিস্টিভ সার্কিট ফাই হচ্ছে 0 ডিগ্রি, তার মানে পাওয়ার ফ্যাক্টরটা এখানে কত ফাই 0 মানে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos 0 দ্যাট ইজ 1, এখানে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু 1, তার মানে এভারেজ পাওয়ার কত হবে ভিআরএমএস, এভারেজ পাওয়ার কত হবে এখানে ভিআরএমএস ইনটু আইআরএমএস ইনটু cos ফাই মানে 1, তাহলে এখানে আমরা এক্সপ্রেশন বলতে পারি ভিআরএমএস ইনটু আইআরএমএস। এটা আসছে কিসের জন্য, ফর পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য। এবার আমরা দেখব ফর পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য কি হয়, ফর পিওর ইন্ডাকটিভ সার্কিট। Now we calculate for pure inductive circuit. Pure inductive circuit. Pure inductive circuit এর ক্ষেত্রে যদি V হয় V নট sin ওমেগা t, কারেন্ট কি হয়, কারেন্ট তো পিওর ইন্ডাকটিভ এ ল্যাগ করে 90 ডিগ্রি, ওমেগা t মাইনাস পাই বাই 2। এই পাশে যদি আমি দেখি ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, ফর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তো ওখানে যদি V ইকুয়াল টু V নট sin ওমেগা t হয়, কারেন্ট কত হয় I নট sin ওমেগা t প্লাস পাই বাই 2, এখানে কারেন্ট লিড করে, তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি देयर इज এ ফেজ, ফাইটা কত থাকছে 90 ডিগ্রি, এখানেও 90, এখানেও 90, তার মানে cos 90 পাওয়ার ফ্যাক্টর যেটা, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos ফাই, তো cos ফাই ইকুয়াল টু এখানে থাকবে cos 90 0, তার মানে যে কোনো পিওর ইন্ডাকটিভ সার্কিট হোক বা পিওর ক্যাপাসিটিভ সার্কিট হোক, যেখানে অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ 0 হবে, অ্যাভারেজ ভ্যালু পাওয়ার, পাওয়ার অ্যাভারেজ ইকুয়াল টু যেটা আমাদের ফর্মুলা হয় ভিআরএমএস ইনটু আইআরএমএস ইনটু cos ফাই, তো ফাই তো 90 cos ফাই তো 0, তার মানে টোটাল আনসারটি হয়ে যাবে 0। তার মানে আমাদের মনে রাখতে হবে ফর পিওর রেজিস্টিভ সার্কিট
অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশন হয় ভিআরএমএস ইন্টু আইআরএমএস, কেননা কস ফাইটা ওখানে 1 হয়, ফাই 0 ডিগ্রি হয়। কিন্তু ফর ইন্ডাকটিভ, পিওর ইন্ডাকটিভ অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ সার্কিট, সেখানে দেয়ার ইজ এ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি। তার মানে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে cos 90 মানে 0, তার মানে অ্যাভারেজ পাওয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর সিরিজ এলআর আর সিরিজ আরসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন। সিরিজ এলআর আর সিরিজ আরসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন। ফর সিরিজ এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিটের ক্ষেত্রে আমরা এটা পেয়েছিলাম এই ডাইরেকশনে কারেন্ট। আচ্ছা দেখো, এলআর সার্কিটটা আজকেই আমি পড়িয়েছি, তো তোমরা ওখান থেকে স্টার্টিংটা আরেকবার রিকল করো। এই ডাইরেকশনে যদি আর হয়, কি বলা হলো, এই দিকটা থাকবে এক্সএল, এইদিকে থাকবে জেড, এটা হচ্ছে ফাই। তাহলে এটা এক্সএল মানে এটা এক্সএল, আমাকে কি বের করতে হবে, কস ফাই। পাওয়ার ফ্যাক্টরটা আমাকে ক্যালকুলেট করতে হবে। পাওয়ার ফ্যাক্টর কস ফাই ইকুয়াল টু কি হবে, কস ফাই মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, বেস মানে এদিকটা আর, বাই হাইপোটেনিয়াস মানে জেড। তাহলে cos phi ফর পিওর ইন্ডাক্টর সার্কিট, সরি cos phi ফর সিরিজ এলআর সার্কিটের জন্য পাওয়ার ফ্যাক্টর কত আসলো, আর বাই জেড। মানে এটাকে আমরা বলতে পারি আর বাই জেড কে আমরা কি লিখতে পারি, জেড মানে হচ্ছে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। cos phi ইকুয়াল টু কত আসলো, আর বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। সিমিলারলি ফর সিরিজ আরসি সার্কিটের জন্য যদি আমি দেখি, সিরিজ আরসি সার্কিট, ওখানে রেজিস্ট্যান্স আর এদিকে, এদিকে হচ্ছে এক্স সি থাকে, এদিকে হচ্ছে জেড, এটা হচ্ছে ফাই, তাহলে একই রকম এখানে এটা হচ্ছে এক্স সি। তাহলে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর cos phi যদি বের করি, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ cos phi? cos phi মানে বেস মানে আর বাই হাইপোটেনিয়াস দ্যাট ইজ জেড। তাহলে এখানেও সেম, আর বাই জেড, জেড এর ভ্যালু এখানে কত হয়, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স সি স্কোয়ার, এটা হচ্ছে cos phi এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন। তো এখান থেকে আমরা একটা জিনিস এখান থেকে পেলাম যে ফর পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ারের একটা এক্সপ্রেশন পাবো, সেটা হচ্ছে ভিআরএমএস ইন্টু আইআরএমএস। ফর পিওর ইন্ডাকটিভ বা পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে 0 আসছে অ্যাভারেজ ভ্যালুর এক্সপ্রেশন। আর এখান থেকে আমরা cos phi এটা পেয়েছি, তাহলে অ্যাভারেজ ভ্যালু কত হবে, ভিআরএমএস আইআরএমএস ইন্টু এই ভ্যালুটা। সিরিজ আরসি সার্কিটের ক্ষেত্রে পি অ্যাভারেজ কত হবে, ভিআরএমএস আইআরএমএস ইন্টু cos phi এর এই ভ্যালুটা, এগুলো বসবে। তো এইখান থেকে আমরা আরেকটা টপিক এখানে একটু ডিসকাস করি, সেটাকে বইতে তোমরা পাবে চোক কয়েল নামে। হোয়াট ইজ চোক কয়েল? চোক কয়েল জিনিসটা কি, আমি এখানে সিরিজ এলআর সার্কিটটা রাখবো, কারণ আমাদের বোঝাতে এটা দরকার হবে, সেই কারণে আমি এটা রাখছি। তো দেখো, চোক কয়েল জিনিসটা কি, না চোক কয়েল জিনিসটা যদি বলা হয় যে আমাদের বাড়িতে পাওয়ার সাপ্লাই আমরা জানি 220 ভোল্ট, কিন্তু বিভিন্ন যে অ্যাপ্লায়েন্সেস গুলো রয়েছে, ইলেকট্রিক্যাল যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, যেমন আমাদের টিউব লাইট, তো সেটা 220 ভোল্ট পেলে টিউব লাইট থাকবে না, টিউব লাইট থাকবে 220 ভোল্টে থাকবে না। তো এই কারণের জন্য আমাদের কি করতে হয় না, আমাকে তাহলে ওটাকে, ওর সামনে যদি আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স লাগিয়ে দিলে ধরো এখানে একটা টিউব লাইট আছে, এই টিউব লাইটের সাথে আমি একটা রেজিস্ট্যান্সকে ইন সিরিজে কানেক্ট করে দিলাম, তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কিছুটা ভোল্টেজের ড্রপ হয়ে যাবে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ভোল্টেজের ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হলে কারেন্টটাকে কমিয়ে দেবে, তাই না? এটা হলো একটা পয়েন্টস। কিন্তু এতে অসুবিধা কি আছে, এতে অসুবিধা এটা আছে, আমাদের যে পাওয়ার, অ্যাভারেজ পাওয়ারটা ওয়েস্ট হয়ে যাবে, পাওয়ারটা ম্যাক্সিমাম ওয়েস্ট হচ্ছে। যদি আমরা এখানে সিরিজে একটা রেজিস্ট্যান্স ইউজ করি, তাহলে আমাদের পাওয়ার যেটা রয়েছে, পাওয়ার ওয়েস্ট বেশি হয়, মোর পাওয়ার ওয়েস্ট। তো সেই কারণে আমাদের কি করতে হয়, রেজিস্ট্যান্সের বদলে আমাদের একটা ইন্ডাকটেন্স ইউজ করতে হয়, ইন্ডাক্টর ইউজ করতে হয়। রেজিস্ট্যান্সের বদলে আমাদের এখানে একটা ইন্ডাক্টর ইউজ করতে হয়। ইন্ডাক্টরের একটা নিজস্ব যে কয়েল দিয়ে বানানো হচ্ছে, তার একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে আলটিমেট রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দুটোই থাকছে। রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বড় হয়, ইন্ডাকটেন্সের ভ্যালুটা অনেক বড় হয়, রেজিস্ট্যান্সটা ভেরি স্মল। ঠিক আছে, আমি এখানে ইউজ করছি কি, একটা ইন্ডাকটেন্স এর সাথে সিরিজে ইউজ করে দিলাম। ইন্ডাকটেন্স যে কয়েলটা দিয়ে বানানো হচ্ছে,
তো সেই ওয়্যারের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, তার মানে আমরা বলতে পারি একটা আর আর একটা এল লাগিয়েছে। তো একটা আর আর একটা এল লাগালে কি হবে, এখান থেকে আমরা দেখব যে আমাদের রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও এমনভাবে চুজ করা হয়েছে যাতে আমার পাওয়ারটা এখানে খুব একটা ওয়েস্ট না হয়। ঠিক আছে, পাওয়ার কি করে বুঝবো ওয়েস্ট হচ্ছে না হচ্ছে? দেখো আমরা এখনই পেলাম পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু ফর সিরিজ এলআর সার্কিটের জন্য কত হয়, আর বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। মানে আমরা এখানে বলতে পারি এটাকে আমরা 1 বাই এক্সপ্রেশনটাকে এরকম লিখতে পারি এক্সএল বাই আর এর হোল স্কোয়ার প্লাস 1, এই আরটাকে ভেতরে নিয়ে নিলাম আর স্কোয়ার করে। তাহলে আমরা এখানে বলতে পারছি যে এক্সএল এর ভ্যালুটা পাওয়ার লস কমাতে গেলে টু লুজ বা টু মিনিমাইজ দ্য পাওয়ার লস, টু মিনিমাইজ অর্থাৎ মিনিমাইজ করতে গেলে পাওয়ার লসটাকে মিনিমাইজ করতে গেলে এক্সএল এর ভ্যালু যেটা শুড বি হাই হতে হবে, এক্সএলটাকে শুড বি হাই হতে হবে এন্ড রেজিস্ট্যান্সটাকে লো হতে হবে। তো দেখো কেননা রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে কি হয়ে যাবে, সে তো পাওয়ার ওয়েস্ট করে দেবে। তো সেই কারণের জন্য আমাদের টু মিনিমাইজ দ্য পাওয়ার লস এক্সএল শুড বি হাই। তাহলে দেখো এক্সপ্রেশন থেকে কি আসছে, cos phi সমান 1 বাই এক্সএল বাই আর এর হোল স্কয়ার প্লাস 1, এক্সএলটাকে হাই হতে হবে, আমি ধরলাম ইনফিনিটি, তার মানে 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি কত হয় 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি cos phi এর ভ্যালুটা 0 এর দিকে যাচ্ছে, মিনিমাইজ হচ্ছে। cos phi টা 0 তো হয়ে যাচ্ছে না, cos phi টেন্ডস টু 0 বলতে পারি। দেখো টু মিনিমাইজ দ্য পাওয়ার লস আমাকে এখানে দুটো কন্ডিশন দরকার, আর কে লো করতে হবে আর পাওয়ার লসটাকে মিনিমাম করতে হবে। তো মিনিমাইজ দ্য পাওয়ার লস এক্সএল এর ভ্যালুটাকে হাই হতে হবে আর আরটা লো হতে হবে। এক্সএল এর ভ্যালু হাই হতে গেলে কি হবে, এটা হাই যদি আমি ইনফিনিটি ধরি 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে আমরা বলতে পারি cos phi এর ভ্যালুটা টেন্ডস টু 0, মানে পাওয়ার এভারেজটা টেন্ডস টু 0, মানে পাওয়ারটা এখানে ওয়েস্ট হচ্ছে না। এটা আমরা এখান থেকে পেলাম। তো এটাই হচ্ছে চোক কয়েলের অ্যাপ্লিকেশন। ওকে, তো এরপরে আমরা যে পাওয়ার রিলেটেড দুটো অঙ্ক করব, পাওয়ারের অঙ্কগুলো হলো না, তো আমি এখানে কি করে আমরা অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করব, তো সেই পয়েন্টটা আমি এখানে ডিসকাস করছি যে আমরা কি করে অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু কি করে ফাইন্ড আউট করতে পারবো। তো দেখো এখানে কোশ্চেন্স রয়েছে একটা, কোশ্চেনটা এরকম আছে আই সমান আই নট, আচ্ছা আই সমান দেওয়া আছে 10 sin 300t অ্যাম্পিয়ার, ভি সমান 200 sin 300t ভোল্ট। এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এন্ড ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, এটা হচ্ছে আইটি, এটা হচ্ছে ভিটি। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আর ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ইন দ্য এসি সার্কিট। তাহলে কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেশন, হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেশন, পাওয়ার কতটা ডিসিপেটেড হবে ইন দ্য সার্কিট। তাহলে পাওয়ার বললে আমরা যেরকম কারেন্ট বা ভোল্টেজ বললে কিছু না বলা থাকলে আমরা আরএমএস ভ্যালুটা নেব এসি সার্কিটের ক্ষেত্রে, তেমনি পাওয়ারে কিছু না বলা থাকলে আমাদের অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। তাহলে আমরা অলরেডি জানি পাওয়ার অ্যাভারেজের ভ্যালু কত হয়, পি অ্যাভারেজ ইকুয়াল টু নো ভি আরএমএস আই আরএমএস ইনটু cos phi। এখন দেখো এটা হচ্ছে পরিষ্কার বুঝতে পারছি এটা একটা রেজিস্টিভ সার্কিট, কেননা দে আর ইন সেম ফেজে আছে, তার মানে cos phi কত 0 ডিগ্রি। এটাও দেখো sin 300t, এটাও 300t, যদি 300t প্লাস সামথিং পাই বাই 2 থাকতো মাইনাস পাই বাই 2 থাকতো তাহলে ফাইটা 90 হতো। এখানে যেহেতু প্লাস কিছু নেই তার মানে ফাই হচ্ছে 0, তার মানে cos phi 0 মানে এটার জায়গায় আমি 1 বসাতে পারি। এখন VRMS মানে কি V নট বাই রুট 2, IRMS মানে কি I নট বাই রুট 2। এটা কি I নট এর ভ্যালু, এটা হচ্ছে V নট এর ভ্যালু, তার মানে 200 বাই রুট 2 ইনটু 10 বাই রুট 2, তার মানে 200 ইনটু 10 বাই 2, 1000 ওয়াট। এটা হচ্ছে আমার পাওয়ারের এক্সপ্রেশন 1000 ওয়াট। এখান থেকে আমরা পেলাম পাওয়ার ডিসিপেশন সার্কিটে 1000 ওয়াটেজ আসছে। নেক্সট আরেকটা কোশ্চেন যদি করি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো
এখানেও ধরে নিলাম the instantaneous current IT equal to 10 sin 314t ampere আর VT equal to ধরো 50 sin 314t plus pi by 2 কি minus pi by 2 দেওয়া আছে minus pi by 2 ভোল্ট। তাহলে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য পাওয়ার ডিসিপেশন। তাহলে পাওয়ার ডিসিপেশন মানে আমাকে সেই একই রকম আগের কোশ্চেনটার মতোই পাওয়ার ডিসিপেশন মানে আমাদের এখানে বুঝতে হবে পাওয়ার অ্যাভারেজের কথা বলছে। অ্যাভারেজ মানে কি হয় ফর্মুলা P average equal to you can write I RMS into V RMS into cos phi। তাহলে এখানে দেখো phi কত আছে, কারেন্টের থেকে পোটেনশিয়াল 90 ডিগ্রি পিছিয়ে আছে, 90 ডিগ্রি ল্যাগ করছে, মানে কারেন্ট এগিয়ে আছে, তার মানে এটা একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তো cos phi ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, cos 90 মানে 0, তার মানে এভারেজ পাওয়ার ডেফিনেটলি মানে 0 এর সাথে যাই প্রোডাক্ট করো आंसर 0 আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এইভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন থিওরিটাও পড়লাম। তো এর পরের ভিডিওতে আরো টোটাল 3টে পার্ট আসবে, তাহলে এটা পুরো কমপ্লিট হবে। এটা আমাদের থার্ড পার্ট ছিল। তো এর পরের পার্টে আমরা সিরিজ এলসিআর সার্কিট, সেখান থেকে রেজোনেন্স কন্ডিশন, সেই সমস্তগুলো জানবো। ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক।